ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএম ইংলিশ। আজকে ক্লাস 7-এর লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এটা পড়াবো। জেসি বোস হলো জগদীশচন্দ্র বোস। এই যেটা পড়তে চলেছি সেটা হলো একটা বায়োগ্রাফি বা জীবনী। এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট। বায়োগ্রাফি বা জীবনী হলো কোনো ব্যক্তির জীবনের গল্প, সাধারণত যে বিখ্যাত কেউ। এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত বা খ্যাতনামা। দ্য পার্সন মে বি অ্যালাইভ অর ডেড, ব্যক্তিটি জীবিত হতে পারেন আবার মৃতও। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দ্যান দ্য পার্সন হিমসেলফ। ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির দ্বারা সাধারণত জীবনী লেখা হয়, অর্থাৎ যার জীবনীটা লেখা হচ্ছে সে কিন্তু নিজে জীবনীটা লিখছে না। সে যদি নিজে জীবনী লিখতো তাহলে সেটা হয়ে যেত আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। এখানে অন্য কেউ সেই ব্যক্তির জীবনীটা লেখে। We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them. আমরা বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়ি যাতে আমরা তাদের সম্পর্কে জানতে পারি এবং তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারি। এবার টেক্সটটা স্টার্ট করছি। দেখো, হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। 1895 সালে আমরা যদি ইতিহাসের দিক থেকে দেখি তাহলে ভারত ছিল ইংরেজ শাসনাধীন, অর্থাৎ সেই সময় ইংরেজরা ভারতে শাসন করত। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। কলকাতার টাউন হলে সেই বছর এক অন্য ইতিহাস রচিত হয়েছিল। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশচন্দ্র বোস, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক জগদীশচন্দ্র বসু এক আকর্ষণীয় বক্তব্য এবং ব্যাখ্যা রেখেছিলেন। ডেমনস্ট্রেশন মানে হলো প্রদর্শন। সে সময় প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক জগদীশচন্দ্র বসু এক আকর্ষণীয় প্রদর্শন রেখেছিলেন। এভরিওয়ান ওয়াজ ওভারঅড when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. প্রত্যেকে অভিভূত হয়েছিল এবং প্রভাবিত হয়েছিল যখন ইলেকট্রোম্যাগনেটিক ঢেউ বক্তৃতা হল থেকে 75 মিটার দূরে 3 নম্বর ঘরে পৌঁছেছিল। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দিজ ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়ালস। এই যে ওয়েভসগুলো, ঢেউগুলো 3টে নিরেট দেওয়াল ভেদ করে গিয়েছিল। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. এটি ছিল একটা দৃষ্টান্ত সৃষ্টিকারী বা উল্লেখযোগ্য ঘটনা যা সারা পৃথিবী জুড়ে ভবিষ্যতের গবেষণার যে পথটা সেটাকে আরও বেশি প্রশস্ত করেছিল। Born on 30th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents, a physicist, biologist, botanist, as well as a writer of science fiction. তাহলে জগদীশচন্দ্র বোস জন্মগ্রহণ করেন 1858 সালের 30শে নভেম্বর বিক্রমপুরে, যেটা এখন রয়েছে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। তো এই জগদীশচন্দ্র বোস ছিলেন বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন মানুষ। তিনি পদার্থবিদ, জীববিজ্ঞান, উদ্ভিদ বিশারদ এবং একই সাথে কল্পবিজ্ঞান কাহিনীর লেখক ছিলেন, অর্থাৎ তাঁর অনেক রকম প্রতিভা ছিল। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অব দ্য ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বসু ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস। ফরিদপুর, বর্ধমান এবং অন্যান্য জায়গায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। জগদীশচন্দ্র's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. জগদীশচন্দ্র বসুর পড়াশোনা শুরু হয়েছিল এক বাংলা মাধ্যম স্কুলে, কারণ তাঁর বাবা বিশ্বাস করতেন যে অন্য কোনো ভাষা শেখার আগে একজনের নিজের মাতৃভাষা অবশ্যই শেখা দরকার। Besides, one should know one's own people.
তাছাড়া একজনের নিজেদের লোকদেরকে আগে জানা উচিত, অর্থাৎ যেখানে সে জন্মগ্রহণ করেছে সেখানকার যদি ভাষা, সংস্কৃতি, সেই সমস্ত মানুষদের সম্পর্কে যদি না জানে তাহলে সে কি শিখবে? Speaking at the Bikrampur conference in 1915, Bose said, "At that time, sending children to English schools was a privileged status symbol." 1915 সালে বিক্রমপুর কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, সেই সময় বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে পাঠানোটা ছিল অভিজাত বংশমর্যাদার প্রতীক। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side and the son of a fisherman sat on my left. যে বাংলা মাধ্যম স্কুলে আমাকে পাঠানো হয়েছিল, আমার বাবার এক মুসলিম সার্ভেন্ট বা ভৃত্যের ছেলে বসতো আমার ডান দিকে, আর আমার বাঁ পাশে বসতো এক ফিশারম্যানের ছেলে, অর্থাৎ যারা মাছ ধরে তার ছেলে বসতো। দে ওয়ার মাই প্লেমেটস, এবং তারাই ছিল আমার খেলার সাথী। আই লিসেন্ড স্পেল বাউন্ড টু দ্য স্টোরিজ অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকুয়েটিক ক্রিচার্স। তাদের বলা পাখি, জন্তু জানোয়ার, পশু এবং অ্যাকুয়েটিক ক্রিচার মানে হচ্ছে জলজ প্রাণী, অর্থাৎ যারা জলে থাকে, তাদের গল্প আমি মুগ্ধ হয়ে শুনতাম। অর্থাৎ সেই দুটো ছেলে জগদীশচন্দ্র বসুকে ছোটবেলায় পশু, জন্তু জানোয়ার, তারপরে বিভিন্ন জলের যে প্রাণী রয়েছে তাদের সম্পর্কে গল্প শোনাতো, আর জগদীশচন্দ্র বসু সে সময় মুগ্ধ হয়ে সেগুলো তিনি শুনতেন। Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. সম্ভবত এই গল্পগুলোই আমার মনে প্রকৃতির বা নেচারের যে কাজকর্ম সেটা অনুসন্ধানের জন্য বা গবেষণার জন্য এক তীব্র আগ্রহ সৃষ্টি করেছিল। When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. স্কুলের বন্ধুদের সঙ্গে নিয়ে আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, আমার মা আমাদেরকে স্বাগত জানাতো এবং কোনো বাছবিচার না করেই আমাদেরকে সকলকে খাওয়াতেন। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য বা বাছবিচার না করে। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দেয়ার ওয়ার ক্রিচার্স হু মাইট বি লেবেলড লো কাস্ট। তাদের সাথে এই ছোটোবেলা বা শৈশবকালের বন্ধুত্বের জন্যই আমি কখনো অনুভবই করতে পারিনি যে এমন অনেক প্রাণী রয়েছে যাদের লো কাস্ট বা নিচু জাতের তকমা দেওয়া হয়। অর্থাৎ আমাদের সমাজে এমন মানুষ রয়েছে যাদেরকে নিচু জাত বলে মনে করা হয়। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. আমি কখনো উপলব্ধি করিনি, বুঝতেই পারিনি যে হিন্দু এবং মুসলিম এই দুটি সম্প্রদায়ের মধ্যে একটা সমস্যা রয়েছে। In 1869, Bose joined Hare School and 6 years later, he was admitted to St. Xavier's School in Calcutta. 1869 সালে জগদীশচন্দ্র বোস হেয়ার স্কুলে যোগ দেন এবং তার 6 বছর পরে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। He passed the entrance examination and joined St. Xavier's College of Calcutta. তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে যোগ দেন। It was here that he came in contact with Jesuit father Eugene Lafont, who played a significant role in developing his interest in natural science. এইখানেই তার সাথে দেখা হয় জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্টের, যিনি তার প্রকৃতি বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টিতে বা সেটাকে আরও বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge, to study natural science. পরবর্তীকালে জগদীশচন্দ্র বোস ইংল্যান্ডে যান এবং প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হওয়া নিশ্চিত করেন। অর্থাৎ এবার তিনি ইংল্যান্ডের কেমব্রিজের ক্রাইস্ট কলেজে প্রকৃতি বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতে যাবেন। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. 1884 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃতি বিজ্ঞানে ট্রাইপোজ ডিগ্রি লাভ করেন
এবং লন্ডন ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি ডিগ্রি পান। দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। পরের বছর জগদীশচন্দ্র বোস প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যার ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে যোগ দেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তাকে গবেষণার সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো না, অর্থাৎ গবেষণার সুযোগ তাকে দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস। তাছাড়া তার ইউরোপীয় যারা কলিগস অর্থাৎ সহকর্মী ছিল তাদের তুলনায় তাকে কম মাইনে দেয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। তার মধ্যে এক অসাধারণ আত্মসম্মান বোধ এবং জাতীয় অহংকার বোধ ছিল। দেয়ারফোর, অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। সেই জন্য প্রতিবাদের প্রতীক হিসাবে তিনি তার মাইনে গ্রহণ না করেই 3 বছর তার শিক্ষকতার দায়িত্ব চালিয়ে যান। অর্থাৎ তিনি প্রতিবাদের জন্য তিনি প্রতিবাদ করেন কিসের মাধ্যমে? তার মাইনে তিনি গ্রহণ করেননি এবং তিনি 3 বছর ধরেই তার শিক্ষকতার দায়িত্ব তিনি চালিয়ে যান। ফাইনালি দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। শেষ পর্যন্ত পাবলিক ইনস্ট্রাকশনের ডিরেক্টর এবং প্রিন্সিপাল তাকে স্থায়ী শিক্ষকতার পদ দেন। এরপরে দেখো ইউনিট 2, বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। জগদীশচন্দ্র বোস বেশ কিছু সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেন। এখানে সেন্সিটিভ বা সংবেদনশীল বলতে বোঝানো হয়েছে এমন কিছু যন্ত্র যেগুলো সূক্ষ্মাতিসূক্ষ্ম বিভিন্ন জিনিস পরিমাপ করতে পারে। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্লান্টস। এই যন্ত্রগুলির মধ্যে একটি হলো ক্রেস্কোগ্রাফ, যেটি গাছের বৃদ্ধির হার মাপার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ গাছ কতটা বেড়েছে সেই যে বৃদ্ধির হার সেইটা মাপা হয়। Through his experiments, Bose showed that plants behave in the same manner as human beings, although plants take longer to respond than animals. তার পরীক্ষা নিরীক্ষা গবেষণার দ্বারা বোস দেখিয়েছিলেন যে গাছেরাও মানুষের মতোই একই ধরনের আচরণ করে, যদিও গাছেরা প্রাণীদের তুলনায় সাড়া দিতে বেশি সময় নেয়। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings. তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরা মানুষদের মতোই তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য যেসব বাহ্যিক উত্তেজক আছে সেই উত্তেজকগুলির প্রতি অনুভূতিপ্রবণ। অর্থাৎ মানুষদের মতো গাছেরাও কিন্তু সমস্ত কিছু অনুভব করতে পারে, যেমন উত্তাপ, তারপরে ঠান্ডা, আলো, কোনো জায়গায় যদি শব্দ হয় সেগুলো। বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্লান্ট, বোস শোড দ্যাট দে রিয়াক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। একটি জীবন্ত গাছে বিষ প্রবেশ করিয়ে তার ভেতরে বিষ ঢুকিয়ে বোস দেখিয়ে দিয়েছিলেন যে আমাদের মতো তারাও একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করে। অর্থাৎ আমরা যেরকম যদি কোনো মানুষ যদি বিষ খায় তাহলে তার যেরকম শরীরে প্রতিক্রিয়া হবে সেরকম একটা গাছেরও কিন্তু ওই একই প্রতিক্রিয়া হবে। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. 19 শতকের শেষের দিকে ইলেকট্রোম্যাগনেটিক যে তরঙ্গ, সেই ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যাপারে বিজ্ঞানভিত্তিক যে অনুসন্ধানের কাজের সূচনা কে করেছিলেন? জেসি বোস নিজেই। তাহলে 19 শতকের শেষের দিকে এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যাপারে বিজ্ঞানভিত্তিক গবেষণার কাজ প্রথম শুরু করেছিলেন জেসি বোস। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ইটালিয়ান একজন বিজ্ঞানী ছিল, তার নাম মার্কনি। তিনি তারবিহীন টেলিগ্রাফ আবিষ্কারের জন্য পেটেন্ট বা স্বত্ব লাভ করেছিলেন। But we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier.
কিন্তু আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে ওই একই বিষয়ে কলকাতায় জগদীশচন্দ্র বোসের জনসমক্ষে অর্থাৎ জনসাধারণের সামনে বক্তৃতা অনুষ্ঠিত হয়েছিল অনেক আগেই। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশনস, বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক in order to allow others to advance further along the lines of his research. তার আবিষ্কারগুলো থেকে টাকা উপায় করার বদলে বা বাণিজ্যিক লাভের কোনো আশা না করে জগদীশচন্দ্র বোস কী করেছিলেন? তার আবিষ্কার জনসাধারণের সামনে প্রকাশ করেছিলেন। সাধারণ জনগণের সামনে তিনি সেটা দেখিয়েছিলেন যাতে তার গবেষণার পথ ধরে অন্য মানুষেরা যাতে আরও এগিয়ে যেতে সমর্থ হয়। অর্থাৎ তিনি কিন্তু এই সমস্ত আবিষ্কারগুলো থেকে কোনো টাকা রোজগার করেননি। জগদীশচন্দ্র বোস তার আবিষ্কার সাধারণ মানুষের কাছে দেখিয়েছিলেন, প্রকাশ করেছিলেন, যাতে সেই সাধারণ মানুষেরাও তার গবেষণার পথ ধরে, ওই একই পথ ধরে অন্যরা যাতে আরও এগিয়ে যায়, অন্যরাও যাতে কোনো কিছু আবিষ্কার করে, নতুন কিছু আবিষ্কার করে। হাউএভার বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রি-ইভ্যালুয়েটেড। যাই হোক, ইতিহাসে বোসের যে স্থান সেটাকে আবার নতুনভাবে মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ পরে মানুষ বুঝতে পেরেছেন বিজ্ঞানের জগতে জগদীশচন্দ্র বসুর তার কতটা কৃতিত্ব। তিনি অন্যান্য বিজ্ঞানীদের মতো খ্যাতি বা অর্থের লোভে কিন্তু গবেষণা করেননি। তিনি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন যাতে তারাও বিজ্ঞানকে ভালোবেসে বিজ্ঞানের বিষয়ে এক্সপেরিমেন্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে, গবেষণা করে এবং নতুন কিছু আবিষ্কার করে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. এই বিখ্যাত ভারতীয় বিজ্ঞানীকে 1917 সালে ইংরেজ সরকার নাইটহুড উপাধিতে ভূষিত করেন এবং এর মধ্য দিয়ে তাকে গৌরব মুকুট পরানো হয়। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. তাকে আরও অনেক পুরস্কার প্রদান করা হয়েছিল, যেমন ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদি। নিডলেস টু সে, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। এটা বলার কোনো প্রয়োজনই পড়ে না যে তিনি হলেন দেশে, এই ভারতে জন্মানো মহানতম বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journals. স্যার জগদীশচন্দ্র বোস অনেক বই লেখেন এবং প্রথম সারির বিজ্ঞান পত্রিকায় অনেক গবেষণার বিষয় প্রকাশ করেন। Some of his famous books are Response in the Living and the Non-Living, 1902, The Nervous Mechanism of Plants, 1926, Major Mechanism of Plants, 1928, etc. তার লেখা কিছু বিখ্যাত বই হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, যেটা পাবলিশ হয়েছিল 1902 সালে, দ্য নার্ভাস মেকানিজমস অফ প্লান্টস, যেটা প্রকাশিত হয়েছিল 1926 সালে, আর মেজর মেকানিজম অফ প্লান্টস, যেটা প্রকাশিত হয়েছিল 1928 সালে। In 1896, বোস রোট নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন। 1896 সালে জগদীশচন্দ্র বোস নিরুদ্দেশের খোঁজে নামে একটি কল্পবিজ্ঞানের বই লেখেন। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশনস ইন বাংলা। তিনিই হলেন বাংলায় কল্পবিজ্ঞান গল্পের প্রথম লেখক। সায়েন্স ফিকশনকে বাংলায় কল্পবিজ্ঞানে গল্প বলা হয়, অর্থাৎ যে গল্পগুলো বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর লেখা হয়। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. 1917 সালে নভেম্বর মাসে বোস তার কলকাতার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। He donated Bose Institute to the nation for research on science. তারপর তিনি বিজ্ঞানের গবেষণার জন্য এই বোস ইনস্টিটিউটকে জাতির উদ্দেশ্যে দান করে দেন। This great Indian scientist breathed his last on 23rd November 1937. এই বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী 1937 সালের 23শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাহলে এখানেই শেষ হলো জগদীশচন্দ্র বোসের বায়োগ্রাফি বা জীবনী। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপতে কিন্তু ভুলে যেও না।